আমার সাথে এরকম করছিস? তুই কি আমার মনের কষ্টটা বুঝতে পারছিস না? তুই কেন ওই দিন এরকম করলি তে? আমি যে তোকে ভালোবাসি, তারপরে তুই সবার সামনে কেন আমাকে বদনাম করলি? কেন বললি যে আমি তোর সাথে জোর জবরদস্তি করছিলাম? তুই তো সব জানতি তে, কেন কেন তুই সবার সামনে আমাকে মিথ্যে অপবাদ দিলি তে? আমি যে তোকে ভালোবাসি তে, তুই কেন সবার সামনে এটা অস্বীকার করলি যে তুই আমাকে ভালোবাসিস? কেন মিথ্যে বললি সবার সামনে যে আমি তোর সাথে জোর জবরদস্তি করছিলাম তে? তুই তো নিজে ইচ্ছে আমার সাথে এসেছিলি তে, তাহলে কেন কেন ওই দিন ওই নাটক সাজালি? তোর কি সব ভালোবাসা মিথ্যে ছিল তে? আমাকে নিয়ে দেখানো যত স্বপ্ন সবই মিথ্যে সাজানো ছিল তে। আমি যে তোকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি তে, তাহলে তুই কেন আমার সাথে এরকম করলি? কেন কেন বলছিস না কেন কোনো কথা? কেন বলছিস না তে কথা? কেন মুখ বন্ধ করে রয়েছিস? কেন কোনো কথা বলছিস না বান্দির বাচ্চা? আমি যে তোকে নিজের জীবনের থেকেও ভালোবাসি। এই জীবন জাঙ্কুক যে কোনো মেয়েকে নিজের জীবনের থেকেও ভালোবাসতে পারে, এটা তো এই নিয়ে জীবন জাঙ্কুক নিজেই জানতো না। তাহলে তুই কেন আমার সাথে এরকম করলি তে? তুই কি করে পারলি সবার সামনে মিথ্যে বলতে? আমি যে তোকে ভালোবাসি তে, কেন কথা বলছিস না? কেন বলছিস না যে তুই আমাকে ভালোবাসিস? জীবন জাঙ্কুক, আমি তোমাকে ভালোবাসি না। না আমি তোমাকে ভালোবাসি আর না কখনো বাসবো। কেন এরকম করছিস আমার সাথে? আমাদের মধ্যে যা ছিল সব মিথ্যে সাজানো ছিল। ভালোবাসা তো দূরের কথা, আমি শুধু তোমাকে ঘৃণা করি। আমি তোমার অস্তিত্ব ঘৃণা করি। আমি তোমাকে দেখতে চাই না আমার দু চোখের সামনে। আমি ওই জমিদার বাড়ির প্রত্যেকটা মানুষকে ঘৃণা করি। আমার মনে তোমার জন্য আর তোমার পরিবারের জন্য শুধু ঘৃণা আছে, কোনো ভালোবাসা নেই জাঙ্কুক। আমি তোমাকে ভালোবাসি না। তোমাদের মতো মানুষরা ভালোবাসা ডিজার্ভ করে না জীবন জাঙ্কুক। আমি তোমাকে কখনো ভালোবাসিনি। এই তের মনের ভেতর শুধু তোমার জন্য ঘৃণা আছে। আমি কখনো তোমাকে ভালোবাসার কথা ভাবতেও পারি না জাঙ্কুক, কখনো না। এতে কখনো জীবন জাঙ্কুককে ভালোবাসতে পারে না। আমি তোমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ঘৃণা করি জাঙ্কুক, আর তাদের চেয়েও বেশি আমি ঘৃণা করি শুধু তোমাকে। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো জীবন জাঙ্কুক। আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো। আমিও চাই, এতেও চাই যে জীবন জাঙ্কুকের জীবনটা ধ্বংস করে দিতে। আমি চাই তোমার জীবনটাকেও ধ্বংস করে দিতে। এতে যতটা কষ্ট সহ্য করেছে, এতে যেরকম তিল করে শেষ হয়ে গেছে, সেরকম চাই তুমিও শেষ হয়ে যাও। তোমার জীবনটাও যেন ধ্বংস হয়ে যায়, তুমিও যেন আমার মতো কষ্ট পাও। আমি কখনো বলতে পারবো না যে তুমি আমার কাছ থেকে কি কেড়ে নিয়ে গেছো। আমার জীবনকে তুমি কেড়ে নিয়ে গেছো। তুমি তো আরো 4 বছর আগে এই তেকে নিজ হাতে খুন করেছো জীবন জাঙ্কুক। তাহলে আজ এই ভালোবাসার কথা কোথা থেকে আসছে? তুমি কি সব ভুলে গেছো জাঙ্কুক? ভুলে গেছো 4 বছর আগে তুমি কি করেছো? তুমি কি ভুলে গেছো তোমার সকল পাপ আর কৃতকর্মের কথা? তুমি কি ভুলে গেছো জাঙ্কুক? আর 4 বছর আগে তুমি আর তোমার ভাই মিলে একসাথে দুইটা জীবন নষ্ট করে দিয়েছিলে। তুমি নষ্ট করে দিয়েছিলে দুইটা মেয়ের জীবন। তুমি এসব কি বলছো? আমি তোমার একটা কথাও বুঝতে পারছি না। তুমি এসব কি বলছো? আমার জীবনে প্রথমবার তোমার সাথে দেখা হয়েছিল সেদিন সেই মেলায়। এর আগে আমি তোমাকে কখনো দেখিনি। জাঙ্কুক, তুমি কি সব ভুলে গেছো? আরো 4 বছর আগে তুমি আমার সাথে কি করেছো
তুমি সব ভুলে গেছো। তোমাদের মতো মানুষদের কাছে এটাই আশা করা যায়, নিজের কৃতকর্মের কথা, নিজের অপরাধের কথা তোমরা খুব সহজে ভুলে যাও, কারণ তোমাদের কাছে তো সেটা কোনো ব্যাপারই না। জাঙ্কুক, তোমরা এতটুকু অনুতপ্ত করো না যে তোমরা একটা মানুষের জীবন ধ্বংস করে দিয়েছ। কেনই বা জীবন জাঙ্কুককে এত বেশি ঘৃণা করে, আর কেনই বা জমিদার বংশের সবচেয়ে ছোট ছেলে জীবন জাঙ্কুক তেকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে? এই সম্পর্কে জানার জন্য আমাদের যেতে হবে আরো 4 বছর পিছে। কি এমন হয়েছিল তাদের দুজনের মাঝখানে যে তে জাঙ্কুককে এত বেশি ঘৃণা করে? রূপনগর গ্রামে এক সকালের কথা। তে, তে, ঘুম থেকে উঠ বলছি। আর কতক্ষণ ঘুমাবি তুই? তোর কারণে রোজ রোজ আমার প্রথম ক্লাস মিস হয়ে যায়, আর আমি একদিনও প্রথম ক্লাস করতে পারি না, আর তুই পড়ে পড়ে ঘুমা। উঠ বলছি। না উঠলে আমি মাকে এক্ষুনি ডাক দেবো। না না দি, প্লিজ মাকে ডেকো না, মা আসতে আমাকে এত এত কথা শোনাবে, আর মার দুটো বড় বড় চোখ দেখলে আমার অনেক ভয় লাগে, আমি পারবো না। ইউনো, তেকে ঘুম থেকে উঠেছে? হ্যাঁ মা, হ্যাঁ আমি উঠে গেছি। তে উঠে গেছে। এক্ষুনি দুজন রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে আসো। ইনি হলেন লিসা বেগম, মিস্টার জেহপের একমাত্র স্ত্রী। সাহেব আর লিসা বেগমের 2 মেয়ে, তাদের মধ্যে ইয়ঞ্জুন তাদের বড় মেয়ে এবং লিসা হলো ছোট মেয়ে। মিস্টার জেহপ তার মেয়েদের প্রচণ্ড ভালোবাসে, কিন্তু লিসা বেগম ছিল আগের দিনের মানুষের খেয়ালে। তার মতে বংশের প্রদীপ ধরানোর জন্য ছেলে সন্তানের দরকার। তার জন্যই তো মিস্টার জেহপ সাহেবের সাথে বিয়ের প্রথম দিক দিয়ে তিনি নানা রকম কবিরাজ এবং নানা রকম পীর সাহেবের কাছে গেছেন ছেলে সন্তানের জন্য, কিন্তু প্রত্যেকবারই তাদের মেয়ে সন্তান হয়েছে। হয়তো সৃষ্টিকর্তার তাদের ভাগ্যেই 2টি মেয়ে সন্তান দেখেছিল। জেহপ সাহেব তার স্ত্রীকে 2 জান্নাতের কথা বলে সান্ত্বনা দিয়ে রাখে। সে ভাবে যে তার ঘরে 2 মেয়ে এবং তাদের জন্য 2 জান্নাত। এই বলে যেন জেহপ সাহেব তার স্ত্রী লিসা বেগমকে সান্ত্বনা দিচ্ছিল। অন্যদিকে জমিদার বাড়ির দৃশ্য যেন একটু ভিন্ন রকমের ছিল। জমিদার আলিম সাহেব এবং তার স্ত্রী জিন বেগমের 2 ছেলে। তার মধ্যে বড় ছেলের নাম হলো বোকাম এবং বড় ছেলের নাম পার্ক বোকাম। বয়স 25 বছর। জমিদার মশাইয়ের সকল ব্যবসা বাণিজ্য পার্ক বোকামই দেখে রাখে। আর ছোট ছেলের নাম জিয়ন জাংকুক। জাংকুকের বয়স 20 বছর। ইন্টার পাস করার পর জাংকুক তার পড়াশোনা আর চালিয়ে যায়নি, কারণ পড়াশোনার প্রতি জাংকুকের তেমন কোনো আগ্রহই ছিল না। গ্রামের সকল ব্যবসা বাণিজ্যতে যে কোনো ঝামেলায় জাংকুক যেন তার বাবার ডান হাত ছিল। গ্রামের সকল মানুষ জাংকুককে প্রচণ্ড ভয় পেত। জাংকুকের মুখের উপর কারো কথা বলার সাহস ছিল না। এমপি মন্ত্রী থেকে শুরু করে গ্রামের সকল পুলিশ অফিসাররা যেন জাংকুকের নাম শুনে ভয়ে কেঁপে উঠত। জমিদার আলিম সাহেবের অনুমতিতে জাংকুক এমন কোনো কাজ না যা করতে পারত না। জাংকুক তার বাবাকে প্রচণ্ড মান্য করে। জাংকুকের কারণে গ্রামের কোনো মানুষের কখনো সাহসী হয়নি জমিদার আলিম সাহেবের অন্যায়ের বিরুদ্ধে। তাই গ্রামের সকল মানুষ গ্রামের জমিদার পরিবারকে প্রচণ্ড ভয় পেত। কখনো কেউ সাহস করে জমিদার পরিবারের উদ্দেশ্যে কোনো কথা বলার সাহসই পায়নি। তারা খুব ভালো করেই জানতো যদি তারা মুখ খুলে জাংকুক তাদের কি অবস্থা করবে। জাংকুক তাদের জঙ্গল বাড়িতে ছিল। ভাই, এই সেই শালা যার নাকি পাখা প্রচণ্ড গজিয়েছে। এর আগে এই শালাই আমাদের সকল মাল আটকে দিয়েছিল, তাই আজকে একে হাতে পেয়ে ধরে নিয়েছি।
এই বলছিল নাকি যতদিন এই শালা এই গ্রামে থাকবে আমাদের কোনো মালই নাকি শহরে পাচার করা যাবে না। আচ্ছা তাই নাকি মিস্টার সুবিন সাহেব, আপনি আমার মাল পাচার হওয়া থেকে বাধা দিবেন? আপনি কি করে ভেবে নিলেন যে এই জীবন জাঙ্কুক থাকতে জীবন জাঙ্কুকেদের ব্যবসায় আপনি আপনার বাহাত ঢোকাবেন? আপনি কি ভেবেছেন এই জীবন জাঙ্কুক তা বসে বসে দেখবে শালা? আরে তোকে আমি এর আগেও বলেছিলাম আমাদের কাজে কোনো বাধা দিবি না, তাহলে তোর অবস্থা আমি কী করবো তা তুই নিজেও জানিস না। তারপরও কেন তুই নিজের নাকটা আমাদের বিজনেসে ঢোকালি রে বেটা? তুই কি নিজের জীবনটাকে ভালোবাসিস না? তুই কি চাস আমি তোকে টুকরো টুকরো করে আমার গ্রামের কুত্তাদের খাইয়ে দিই? তোদের মতো সরকারি কুত্তার কারণে আমাদের কাজে এত বাধা পড়ছে। আরে তোদের সরকারি তো আমাদের কথাই চলে রে শালা, তাহলে তোরা কেন এত মুখোশ পরে থাকিস রে? নিজের পরিবারের কথা কি একবারও মনে হয় না? নিজের প্রাণটা যাওয়ার ভয় নাই থাকে, কিন্তু পরিবারের কথা তো একবার চিন্তা করবি। ভাই এর পরিবারে তো কেউ নেই। এই শালাকে বিয়েও করেনি না ভাই। আরে আরে তুই তো মরতে যাচ্ছিস রে ভাই, মরার আগে তো বিয়ে করে নিজের লাইফটা একটু এনজয় করে নিবি তো। চল কিছু করার নেই, চল এই শালাকে এভাবেই শেষ করে দে। অন্যদিকে দিদি প্লিজ, ঝুনঝুন দিদি প্লিজ আমার চুলটা একটু বেঁধে দাও না। তুই তাড়াতাড়ি করবি, দেখ তোর কারণে আজকেও আমি মার খাবো। প্লিজ 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 বেঁধে দাও না চুলটা। তোর কি হবে রোজ রোজ তুই কেন চুল বেঁধে নিস না? আমাকে কেন বলিস তুমি সুন্দর করে ভাবতে পারো তাই? আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ঝুনঝুন তের চুলটা সুন্দর করে বেঁধে দেয়। দিদি দেখো এই লিপস্টিকটা পরলে কিরকম হবে? প্লিজ এবার চল, আর কত দেরি করবি? এরপর যে আমরা ক্লাস পাবো না বোন, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আগে বলো না এই লিপস্টিকটা দেবো না এটা? ঝুনঝুন তোরা কি কলেজে যাবি নাকি? একে বাসায় বসে থাকবি? আসছি না, তুই চল না তাড়াতাড়ি। আগে বলো কোনটা বেশি ভালো হবে, এইটা না এটা? লালটা দেবো নাকি গোলাপিটা? তুই যেটাই দিস তোকে প্রত্যেক কালারই তোকে সবচেয়ে সুন্দর লাগে। আমার এই ছোট্ট বোনটা যে সবচেয়ে বেশি সুন্দর। হ্যাঁ আমি জানি আমার থেকে তো তুমি বেশি সুন্দর, তাই তো তুমি বাবার ফেভারিট। আমি বাবার ফেভারিট নাকি তুই বাবার ফেভারিট? যখনই বাবা আসে তখনই সবসময় তোর জন্য কিছু না কিছু নিয়ে আসে। আমার জন্য কি নিয়ে আসে? এখনই ভুলে গেল? এর আগের বার মেলা থেকে তোমার জন্য বাবা কতগুলো চুড়ি নিয়ে এসেছিল। আর কয়েকদিন আগে বাবা তোকে কত রকমের লিপস্টিক কিনে দিয়েছিল, ভুলে গেছিস? আচ্ছা ঠিক আছে এবার চলো, নাহলে এবার মা সত্যি আমাদের দুজনকে প্রচণ্ড বকবে। ঝুনঝুন আর তে ঘর থেকে বের হয় এবং ঝুনঝুন তেকে স্কুলে রেখে সে তার কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঝুনঝুন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তার স্বপ্ন সে বড় হয়ে ডাক্তার হবে এবং সে করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঝুনঝুন। এবং তার বেস্ট ফ্রেন্ড ছিল শোভা। ঝুনঝুনকে শোভা পছন্দ করত এবং ভালোবাসত, কিন্তু ঝুনঝুন সে সম্পর্কে কিছুই জানত না। শোভা হলো গ্রামের মাস্টার মশাইয়ের ছেলে। শোভা যেমন পড়ালেখায় ভালো, তেমন আচার ব্যবহারও প্রচণ্ড ভালো। খুবই শান্তশিষ্ট একটা ছেলে, যে ছোটবেলা থেকেই ঝুনঝুনকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু কখনো বলতে পারেনি। শোভা কখনোই চায়নি যে ঝুনঝুনের সাথে তার বন্ধুত্বটা নষ্ট হোক। তুমি তো আজকেও কলেজের জন্য লেট হয়ে গেছো, এতক্ষণে তো ফার্স্ট ক্লাসও শেষ হয়ে গেছে। আর বলো না শোভা, এই তেটার কারণে আমার রোজ দেরি হয়ে যায়। আমি জানি না আমার এই বোনটার কী হবে। এই তো আমাকে ছাড়া কিছুই করতে পারে। রোজ সকালে তেকে ওঠাও, তার চুল বেঁধে দাও, সে কোন কালার লিপস্টিক পরবে, কোন কালার জুতো পরবে, সব ঠিক করে দিতে হবে। ও তে, আচ্ছা কেমন আছে তে? আর পড়ালেখা কিরকম চলছে? পড়ালেখার কথা আর বলো না শোভা, এই মেয়েটার পড়ালেখায় কোনো মনোযোগ নেই।
রোজ রোজ মার কাছে বকা খায়, তারপরে একটুখানি যদি শুধরাতো। বাবা তো একে আদর দিয়ে মাথায় করে রেখেছে। বাবার আশকারে আশকারে তেটা এরকম বচ্চাত হয়েছে, একটা কথাও শোনে না। শোনো, তুমি কেন এত রাগ করছো? তে ছোট মানুষ, বড় হলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই আশা করি। তুমি ঠিক বলেছো, আমার ওর উপর তো রাগ করা উচিত হয় না। আচ্ছা, আমি তো নয় দেরি করে ফেলেছি, তাই আমার ফার্স্ট ক্লাস মিস হয়ে গেছে। তুমি এখানে কি করছো? তুমি কি ক্লাস যাওনি? আসলে আমি আমি তোমার অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো একসাথে যাওয়া যাক। এই বলে ইয়ঞ্জন আর শোভা একসাথে ক্লাসরুমে যায়। কলেজ ছুটি হওয়ার পর ইউনো তেকে নেওয়ার জন্য তার স্কুলের সামনে অপেক্ষা করে। তে তার বেস্ট ফ্রেন্ড রোজের সাথে আসছিল। ইউনোকে দেখে তে ইউনোর কাছে যায় এবং আচ্ছা রোজ, আমি এখন বাসায় যাচ্ছি। হ্যাঁ তে। আচ্ছা তে, তুই তো ভুলে যাসনি তো, পরের সপ্তাহে আমাদের ডান্স কম্পিটিশন। হ্যাঁ, আমার খুব ভালোভাবে মনে আছে। তুই খুব ভালোভাবে প্র্যাকটিস করবি। আমি চাই না যে এবার আর ওই আয়ু ডাইনিটা যেত। তুই চিন্তা করিস না রোজ, এবার আর আয়ু কিছুতেই জিততে পারবে না। কারণ এর আগের বার তো আয়ু শুধু তার বাবার কারণে জিতে গেছে। তার বাবা যে আমাদের স্কুলের হেডমাস্টার। কিন্তু এবার আমি কোনো সুযোগ দেব না। এই বলে রোজ সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আচ্ছা তে, রোজ তোকে কি বলছিল? আরে আয়ুদি, পরের সপ্তাহে আমাদের ডান্স কম্পিটিশন, তার জন্যই তো আমি খুব ভালোভাবে প্র্যাকটিস করছি। ডান্স কম্পিটিশন? আমাদের ক্লাসের সকল মেয়েদের ডান্স কম্পিটিশন। এর আগের বার তুমি সেকেন্ড হয়েছিলাম, আর ওই ডাইনি আয়ুটা ফার্স্ট এসেছিল। আমি নিশ্চিত এটা আমাদের হেডমাস্টারের কারণ হয়েছিল, কারণ আয়ু যে তার মেয়ে, তাই তিনি জিতে দিয়েছিলেন। হতে পারে যে আয়ু ভালো ডান্স করেছে। ইউনুদি, তুমি খুব ভালো করে জানো যে আয়ু আমার থেকে বেশি সুন্দর করে ডান্স করতে পারে না। আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে বেস্ট ডান্স আমি করি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আচ্ছা আয়ুদি, আমি কি তোমার হাতটা শক্ত করে ধরতে পারি? কেন দি, কি হয়েছে? তুমি তো জানো ভালোভাবে, আমি যখনই এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তার চারপাশে জঙ্গল দেখে আমার প্রচন্ড ভয় লাগে দি। এখানে ভয়ের কি হয়েছে দি? আমি আছি না তোর সাথে। তারপর আমার প্রচন্ড ভয় লাগে দি। আমার মনে হয় এই রাস্তার এই জঙ্গলের চারপাশে যেন কোনো ভয়ঙ্কর হিংস্র জানোয়ার লুকিয়ে আছে। তুই কেন ভয় পাচ্ছিস? আমি আছি না তোর সাথে। তারপর আমি তোমার হাত ধরে হাঁটতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুই হাত ধরে চল। আচ্ছা দি, আমার প্রচন্ড ভয় লাগছে। ভয় কি হলো? আমি আছি না দি। আচ্ছা, কোনো হিংস্র জন্তু জানোয়ার কি আমাদের দিকে ধরতে পারে? আমাদের দিয়ে তো একটা পেতনি দি। আচ্ছা, কোনো পেতনি কি কোনো জন্তু জানোয়ার ধরতে পারে? মেয়েকে দেখে কি কোনো জন্তু জানোয়ার ভয় পেতে পারে দি? বাস, তুমি আমাকে কেন পেতনি বলছো? তোমার সাথে কথা বলবো না। ঠিক আছে দি, সরি সরি সরি, আসলে আমি তোর সাথে একটুখানি মজা করছিলাম তো। ঠিক আছে তাহলে। তে আর ইয়ঞ্জন বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে এসেই তে তার ডান্স প্র্যাকটিস করার জন্য চলে যায়। জাংকুক বোকামের কাছে গেলে বোকাম জাংকুককে সুবিনের কথা জিজ্ঞেস করে। আরে ভাই, তুমি কেন টেনশন করছো? তুমি কেন ওই পুলিশ অফিসারের বিষয়টা নিয়ে চিন্তা করছো? তুমি তো খুব ভালো করে জানো জাংকুকের কাছে কেউ বাধা দিলে তাকে কি করে রাস্তা থেকে সরাতে হয়, এটাই জিয়ন জাংকুক খুব ভালো করে জানে। জাংকুকের কথা খুশি হয় এবং জাংকুককে বলে, জাংকুক ভাই প্লিজ তুই একটুখানি গোদামে বসবি? আচ্ছা ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ বোকাম ভাইয়া? আরে একটু কাজ আছে। তুমি আবার ভাবির সাথে দেখা করতে যাচ্ছ না তো? আরে না, আমি তোর ভাবির সাথে দেখা করতে যাচ্ছি না, আমি তো যাচ্ছি আমার প্রজাপতির সাথে দেখা করতে। প্রজাপতি? তুই বুঝবি না। আমি সবই বুঝি ভাইয়া, কিন্তু তারপর আমি তোমাকে বলছি তুমি একটু সাবধান হয়ে যাও। বাবা যদি এই সম্পর্কে জানে তাহলে তোমার খবর আছে। তুমি খুব ভালো করে জানো ভাইয়া যে বাবা এসব পছন্দ করে না। এই ভাবি বাবার বন্ধুর মেয়ে হয়,
আর তুমি যদি তাকে এভাবে ঠকাও, তুমি খুব ভালো করে জানো বকাম ভাইয়া এর পরিণতি কি হবে। বাবা তোমার পিছের ছাল উঠিয়ে দেবে। জাংকুক, আমি তো শুধু এক নতুন প্রজাপতির সাথে একটু খেলা করতে চাচ্ছি। যখন ওই প্রজাপতি আমার হাতে আসবে, আমি তার পাখনা ছিঁড়ে ফেলে দেবো। খুব ভালো করে জানিস না ভাই, আমার এসব নতুন প্রজাপতিদের সাথে খেলা করতে বড্ড ভালো লাগে, আর এদের পাক ছিঁড়ে ফেলে দিতে তার থেকে বেশি। ইউনো মা, আমার খাবারটা তৈরি হয়ে গেছে, আমি রেডি করে দিয়েছি, তুই একটু তার বাবাকে দিয়ে আস। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা তে কোথায় মা? ও তে, তে তো তার নাচের রিহার্সালের জন্য গেছে, হয়তো পাশের বাড়িতে গেছে। ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই মা। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যাবে আর তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে মা। জেহব সাহেব এই রূপনগর বাজারে এক ছোট্ট মুদির দোকানের মালিক। এই মুদির দোকানে কাজ করে যা আয় হয় তা দিয়ে তাদের সংসার চলে। তেদের বাড়ি থেকে রূপনগরের বাজারের দূরত্ব প্রায় 5 মিনিটের রাস্তা। তাই প্রতিদিনই ইউনু তার পায়ে হেঁটে তার বাবাকে খাবার দিয়ে আসে। কখনো কখনো তেও ইউনুর সাথে আসে, কিন্তু আজ তের ডান্স প্র্যাকটিস করার জন্য পাশের বাড়িতে যাওয়ায় ইউনুকে একা একাই যেতে হয়। ইউনু আরও অনেকবারই একা একা এই রাস্তা দিয়ে গেছে, কিন্তু প্রত্যেকবারই যেন ইউনুর মনে একটা ভয় কাজ করে। ইউনু বাজারে পৌঁছে সবার আগে তার বাবা জিহব সাহেবের হাতে খাবারের বাটিটা তুলে দেয় এবং জিহব সাহেবের খাবারের জন্য অপেক্ষা করে। জিহব সাহেবের খাবার শেষ হলে ইউনু খাবারের বাটিটা হাতে নিয়ে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা। ইউনু মনে মনে ভাবছিল যে তার জন্য এটা ভালো ছিল যে আজকে সেই লোকটার সাথে তার দেখা হয়নি। হঠাৎ ইউনুকে পেছন থেকে কে যেন ডাক দেয়। আচ্ছা ইউনু প্রজাপতি, আমি যে কতক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম, আর তুমি যে আমাকে না দেখে চলে যাচ্ছিলে। তুমি কি আমাকে একটুও দেখতে পারোনি ইউনু? বোকাম সাহেব, আপনি এখানে? আচ্ছা, তুমি তো খুব ভালো করে জানো ইউনু, আমি রোজই তোমার জন্য এই রাস্তার এখানে অপেক্ষা করি। তাহলে তুমি এরকম চমকে কেন গেলে? দেখুন বোকাম সাহেব, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আমার বাড়ি যেতে হবে। বাড়িতে তুমি যাবে? আমি তো তোমাকে আমার সাথে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে চাই ইউনু। তুমি শুধু তো একবার রাজি হলেই সব আমি নিজেই বুঝে নিতাম। বোকাম সাহেব প্লিজ, আপনি সব কি বলছেন? আপনি কি ভুলে গেছেন? আপনি একজন বিবাহিত মানুষ। আপনি কেন এরকম করছেন আমার সাথে? কেন আপনি আমাকে রোজ রোজ এরকম ডিস্টার্ব করছেন? প্লিজ প্লিজ, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে এরকম করে ডিস্টার্ব করা বন্ধ করুন প্লিজ প্লিজ বোকাম সাহেব। আচ্ছা ইউনু, তুমি তো খুব ভালো করে জানো যে আমাদের জমিদার বাড়ির নিয়মকানুন। আমরা জমিদাররা 1 স্ত্রী, 2 স্ত্রী, 3 স্ত্রী, আমাদের যত ইচ্ছা আমরা ততগুলো স্ত্রী রাখতে পারি। হয়তো তুমি আমার দ্বিতীয় স্ত্রী হতে পারো। দেখুন বোকাম সাহেব, আপনি এসব কি বলছেন? দেখুন, আমাকে যেতে দিন। ওহো, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। আগে আমি আমার নিজ হাতে আমার প্রজাপতিকে সেই জিনিসটা পরিয়ে তো নেই, তারপরে দেখা যাবে যে আমি তোমাকে যেতে দিই নাকি আমার নিজের কাছে আটকে রাখি। আপনি এসব কি বলছেন? দেখুন, আমার কিছু চাই না, প্লিজ আমাকে যেতে দিন। মুখ বন্ধ রাখো, চুপচাপ এখানে দাঁড়াও। বোকাম তার নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট সুন্দর পায়েল বের করে এবং ইউনুর পায়ে পরিয়ে দেয় এবং ইউনুর হাতে একটা কিস করে। ইউনু বোকামের এই কর্মকাণ্ড দেখে প্রচণ্ড ভয় পায়
এবং ওখান থেকে বোকামের হাতটা ঝাড়া দিয়ে দৌড় দিয়ে চলে যায় এবং নিজের বাড়িতে পৌঁছে নিজের রুমে যেয়ে দরজাটা লাগিয়ে দেয়। কেন এই লোকটা আমার সাথে এরকম করছে? কেন উনি যে বিবাহিত পুরুষ হয়ে কেন আমার সাথে এত নোংরা ব্যবহার করছে? আমি কি করবো এখন? আমি কি করে তার হাত থেকে বাঁচবো? আমার যে খুব ভয় করছে। আমি যদি বাবা আর মায়ের কাছে এই সম্পর্কে কথা বলি তাহলে ওনারা তো অনেক বেশি ভয় পেয়ে যাবে। না না, আমি কি করে কার কাছে এই সম্পর্কে বলবো? উনি যে এই গ্রামের জমিদারের ছেলে। আমি কারোর কাছে এই কথা বললো কি হবে? সকল দোষ তো আমারই হবে না? সকল বদলাম তো আমার উপর আসবে। ওনার তো কোনো দোষই হবে না। আমার যে খুব ভয় লাগছে। দিন দিন উনি যেন আমার সাথে আরো বেশি নোংরা ব্যবহার করছে বলে ইউনু প্রচন্ড কান্না করছিল। হঠাৎ ইউনুর ঘরে আসে দিদি। এই দিদি, কোথায় তুই? তুই তো গিয়েছিলি না আজকে বাবাকে খাবার দিতে। আচ্ছা, দোকান থেকে কিছু এনেছিস আমার জন্য? দিদি দে। আমি? কি হয়েছে? আরে তোর চোখ দুটো এরকম লাল কেন? কি হয়েছে দিদি? তুই কি কান্না করেছিস? আরে না দে, এভাবেই হঠাৎ করে আমার চোখটা প্রচন্ড জ্বালা করছিল তো তাই। আচ্ছা ঠিক আছে। আরে দিদি, তোর পায়ের পায়েলটা কত সুন্দর। কোথা থেকে এনেছিস? আচ্ছা, আজকে বাজার থেকে যে কিনেছিস নাকি বাবা কিনে দিয়েছে? সত্যি করে বলবি কিন্তু। পায়েল? হঠাৎ করে ইউনুর মনে পড়ল বোকামের কথা। বোকাম যে তার পায়ের জোড়া পায়েল পরিয়ে দিয়েছে সেটা তো সে ভুলেই গিয়েছিল। তের কথায় তার জন্য মনে পড়ল। ইউনুর সাথে সাথে ইউনুর পায়ে থেকে সেই পায়েলটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দিদি, এটা কি করলি? তুই পায়েলটা কেন ফেললি? কত সুন্দর ছিল। আচ্ছা, তোর যদি পছন্দ না হয় আমি নিয়ে নিই। দে, ওই পায়েল তুই ছবিও না। কেন, কি হয়েছে? আমি বলছি তো ছবি না। ওই পায়েল জোড়া তুই নিয়ে বাইরে ফেলে দে। কেন, এত সুন্দর একটা পায়েল? দে, আমি তোকে যা বলছি তাই কর। ওটা বাইরে ছুঁড়ে ফেলে দেব। ওটা যে খুবই নোংরা একটা জিনিস। দিদি, কি হয়েছে তোর? ইউনুদি, কেন এমন করছিস? আমার যে প্রচন্ড ভয় লাগছে। দে বোন আমার, আসলে ওটা আমি রাস্তায় পেয়েছিলাম, ভুলে নিয়ে এসেছি। আমার এখন মনে হচ্ছে যে এভাবে রাস্তা থেকে কিছু নেওয়া ঠিক না, তাই আমি এটা ছুঁড়ে ফেলে দিতে চাইছি। তাই তুই প্লিজ বোন আমার ওটা বাইরে ছুঁড়ে ফেলে দে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস আমি এটা বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছি। তারপর তুই এরকম করিস না, তুই তো আমাকে একদম ভয় পাইয়ে দিচ্ছিস দিদি। আমি সরি দি। আচ্ছা এটা বল, তোর নাচের রিহার্সাল কিরকম হলো? খুব ভালো করে প্র্যাকটিস করেছিস তো? রিহার্সাল ভালোভাবে করেছিস তো? হ্যাঁ, তুই দেখিস এবার আমি ওই আয়ুটাকে একদম হারিয়ে দেব। এবার তো ক্লাসে ফার্স্ট আমিই হব। আমি খুব ভালো করে জানি যে এবার ক্লাসে তুই ফার্স্ট হবে। আচ্ছা দিদি, তুই আমি সাজিয়ে দিবি তো? পরের সপ্তাহে তো অনুষ্ঠান শুরু হবে স্কুলে, তুই সাজিয়ে দিবি তো আমাকে সবচেয়ে বেশি সুন্দর করে? আমি সাজিয়ে দেবো তাকে, টেনশন করিস না। আমার বোনটাকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে সাজিয়ে দেবো। আর আমার মনে হয় না আমাদের তেল সাজার কোনো দরকার আছে। আমার বোনটা তো এভাবে পরীর মতো দেখতে। আমি খুব ভালো করে জানি যে আমি পরীর মতো দেখতে।